আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আজকে আমি মাস্টার শেষ পর্ব এবং অনার্স দ্বিতীয় বর্ষের লিনিয়ার প্রোগ্রামিং নামে এক অধ্যায়ের সিমপ্লেক্স মেথডের মাধ্যমে সমাধান কীভাবে করা যায় তা আলোচনা করব। ইতিমধ্যে আমি এই লিনিয়ার প্রোগ্রামিং তথা একমাত্রিক কার্যক্রম সমস্যাটির সর্বোচ্চ সমস্যা এবং সর্বনিম্ন সমস্যার কয়েকটি ক্লাস নিয়েছি। আজকেও আমি এই একমাত্রিক কার্যক্রম তথা লিনিয়ার প্রোগ্রামিংয়ের একটি সর্বনিম্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। একমাত্রিক কার্যক্রম অধ্যায়টি আমরা মাস্টার শেষ পর্ব বেসিক অর্থনীতিতে পাই, আবার অনার্স দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতি বিষয়টিতে পাই। চলো আমরা আজকে মিনিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে একমাত্রিক কার্যক্রম সমস্যাটি সিমপ্লেক্স মেথডের মাধ্যমে সমাধান করি। বোর্ডে দেখো তোমরা, এখানে একটি একমাত্রিক কার্যক্রম সমস্যা দেওয়া হয়েছে। এটা মিনিমাইজেশন প্রবলেম। আমাদের অবজেক্টিভ ফাংশন হচ্ছে সি। অবজেক্টিভ ফাংশন সি ইকুয়াল টু 40m প্লাস 200t, আর এস টি দ্যাট ইজ সাবজেক্ট টু, যেটাকে আবার কনস্ট্রেইন্ট বলে, প্রতিবন্ধকতা, বাধা শর্ত ইত্যাদি নামে অভিহিত করা হয়। 40m প্লাস 42 greater than equal to 100, 3m plus 10t greater than equal 60, 8m plus 10t greater than equal 80, and NC that means non-negative condition mt greater than equal to 0. আমরা আজকে এই মিনিমাইজেশন প্রবলেমটি সিমপ্লেক্স মেথডের মাধ্যমে সমাধান করব। আমরা আগের ক্লাসে বলেছিলাম মিনিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে সিমপ্লেক্স মেথডের মাধ্যমে সমাধান করার জন্য বাইরে থেকে উদ্ভিদ চলক আনতে হয়। বাধা শর্ত তথা প্রতিবন্ধকতা তথা সাবজেক্ট টু যদি 3টি থাকে, উদ্ভিদ চলক হবে 3টি। প্রতিবন্ধকতা যদি 4টি থাকে, উদ্ভিদ চলক হবে 4টি। যেহেতু এই সমস্যায় সাবজেক্ট টু আমাদের 3টি রয়েছে, সেহেতু উদ্ভিদ চলক হবে 3টি। এই উদ্ভিদ চলককে আমরা সাধারণত এল দ্বারা চিহ্নিত করি। যেহেতু বাধা শর্ত 3টি, সেহেতু উদ্ভিদ চলক 3টির নাম হবে যথাক্রমে L1, L2, L3। মিনিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে উদ্বৃত্ত চলক যখন উদ্বৃত্ত চলক সাধারণত বিয়োগ করতে হয়, কতটুকু উদ্বৃত্ত তা বাদ দেওয়ার জন্যই বিয়োগ করতে হয়। আচ্ছা, আমরা এখন উদ্বৃত্ত চলক বাদ দিয়ে অসমতাকে সমতায় নিয়ে আসি। 40m প্লাস 40t মাইনাস L1 ইকুয়াল টু 100। প্রথম বাধার শর্তে অসমতাকে সমতা আনলাম উদ্বৃত্ত চলক বাদ দিয়ে। প্রথম বাধার শর্তে L1, দ্বিতীয় বাধার L2 হবে 30m প্লাস 10t মাইনাস L2 ইকুয়াল 60। 3 নম্বরে আসছে 10t মাইনাস L3 ইকুয়াল টু 80। তিনটে উদ্বৃত্ত চলক যথাক্রমে L1, L2, L3। প্রথম ক্ষেত্রে মাইনাস L1, দ্বিতীয়টার ক্ষেত্রে মাইনাস L2, তৃতীয়টার ক্ষেত্রে মাইনাস L3। এখন আমরা পক্ষান্তর করব। এখান থেকে মাইনাস L1 রেখে দিলাম, থাকলো 100 মাইনাস 40m মাইনাস 40t মাইনাস L2 ইকুয়াল 60 মাইনাস 3m মাইনাস 10t মাইনাস L3 ইকুয়াল টু 80 মাইনাস 8m মাইনাস 10t। So minus L1 100 minus 40m minus 40t minus L2 60 minus 30m minus 10t minus L3 রেখে দিলাম 80 minus 8m minus 10t। এখন আমরা উদ্দেশ্যমূলক অপেক্ষকটা নিয়ে আসবো, নিয়ে এসে এই তিনটা বাধা শর্তের সাথে সাজাবো। C equal to 0 plus 40m plus 200t। আমাদের অবজেক্টিভ ফাংশন ছিল C equal to 40m plus 200t। যেহেতু আমরা উদ্বৃত্ত চলকের ক্ষেত্রে মাইনাস L1, মাইনাস L2, মাইনাস L3 ইকুয়াল টু নির্দিষ্ট মান, এরপর প্রকৃত চলক সহ অংশগুলো নিয়ে আসছি, সেহেতু আমরা উদ্দীপক C ইকুয়াল টু প্রথম নির্দিষ্ট মান বোঝানো 0, আর তারপর প্রকৃত চলক সমূহ অংশটা নিয়ে আসছি। এবার
ম্যাট্রিক্স সারণী 1, ম্যাট্রিক্স সারণী 1। প্রথমে সমান চিহ্নের বাম দিকে যে অংশগুলো আছে সেগুলো লিখলাম সি -L1 -L2 -L3, তারপর 1 হচ্ছে স্থিরমান কলাম, তারপর প্রকৃত চলকসমূহ। এই প্রকৃত চলককে আবার কাঠামোগত চলক, সিদ্ধান্তকৃত চলক, পছন্দকৃত চলক ইত্যাদি নামে অভিহিত করা হয়। রিয়েল ভেরিয়েবল হচ্ছে প্রকৃত চলক, চয়েস ভেরিয়েবল পছন্দকৃত চলক, স্ট্রাকচারাল ভেরিয়েবল কাঠামোগত চলক, ডিসিশন ভেরিয়েবল সিদ্ধান্তকৃত চলক ইত্যাদি নামে অভিহিত করা হয়। 0, 100, 60, 80। প্রথমে স্থিরমান অংশটা সমান চিহ্নের ডান দিকে প্রথমে স্থিরমান 0, 100, 60, 80 লিখলাম। তারপর এম এর সহগগুলো, এম এর সহগ 40, -40, -3, -8, 200, -40, -10, -10। আচ্ছা, এবার আমরা প্রথমে ম্যাট্রিক্স সারণী 1 সাজাইলাম। তারপর যেহেতু এটি মিনিমাইজেশন প্রবলেম সেহেতু এটাকে প্রথমে ট্রান্সফার করতে হবে। এখান থেকে যদি আমি এখন পিভট কলাম, পিভট এলিমেন্ট করি তাহলে কখনো সমাধান করা যাবে না। আবার বলছি, মিনিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্স সারণী যেটা আসবে সেটাকে প্রথমে ট্রান্সপোজ করে আগের নিয়মে পিভট কলাম, পিভট এলিমেন্ট, পিভট রো এভাবে পর্যায়ক্রমে যেতে হবে। তো মিনিমাইজেশন প্রবলেম হওয়ার কারণে ট্রান্সপোজ করে পাই, ট্রান্সপোজ করে পাই। ট্রান্সপোজ হচ্ছে রোটা কলাম হয়ে যাবে 1MT, এদিক থেকে আসবে এদিক থেকে 1MT, আর এই কলামটা রো হয়ে যাবে এদিক থেকে আসবে এদিকে C ইকুয়াল -L1 ইকুয়াল -L2 ইকুয়াল -L3 ইকুয়াল প্রথম রো প্রথম কলাম, প্রথম রো প্রথম কলাম 0, 40, 200, দ্বিতীয় রো 100, -40, -40, 60, -3, -10, 80, -8, -10। আবার বলছি, সবাই একটু খেয়াল করো, প্রথম রো প্রথম কলাম, বাইরের অংশটা প্রথম কলামটা প্রথম কলামটা এদিকে রো হয়ে গেল, ভিতরের অংশটা রো কলাম, প্রথম রো প্রথম কলাম, দ্বিতীয় রো দ্বিতীয় কলাম, তৃতীয় রো তৃতীয় কলাম, চতুর্থ রো চতুর্থ কলাম। এখন আমরা পিভট কলাম, পিভট এলিমেন্ট, পিভট রো এভাবে যাব। তাহলে এখানে পিভট কলাম কি? পিসি, পিসি মানে পিভট কলাম। পিভট কলাম প্রথম রো এর প্রথম রো হচ্ছে এটা, ম্যাট্রিক্স সারণীতে বক্স ম্যাট্রিক্স সারণীতে প্রথম রো হচ্ছে এটা, দ্বিতীয় রো তৃতীয় রো, কিন্তু আমার দরকার প্রথম রো। প্রথম রো এর প্রথম মান ছাড়া এই তিনটি মানের মধ্যে বা বাকি মানগুলোর মধ্যে সর্বোচ্চ হচ্ছে 100, যেটা সর্বোচ্চ মান থাকবে ওইটা কোন কলামে আছে দেখব, আছে L1 কলামে, তাহলে পিভট কলাম L1। পিভট এলিমেন্ট, এরপরে পিভট এলিমেন্ট পাবো কলামের মধ্যে, যে L1 পাইলাম এই L1 এর মধ্যে পিভট এলিমেন্ট আছে। এলিমেন্ট কোনটা? সাধারণত এলিমেন্ট হয় ঋণাত্মক মান। এখন ঋণাত্মক মান যখন দুইটা আছে তাহলে দুইটার মধ্যে একটাই হবে। কীভাবে পাবো? এই ঋণাত্মক মান দিয়ে সি অংশটার, যদি মিনিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে সি অংশটার অংশগুলোকে ভাগ করতে হবে। 40 ডিভাইড বাই -40, 40 অ্যাবসলিউট করে দিয়ে আসতো 1, আর দ্বিতীয়টা 200-কে -40 দ্বারা ভাগ করলে 5। এই দুইটা মানের মধ্যে সর্বনিম্ন মান হচ্ছে 1,
1 হচ্ছে কোন মানের জন্য আসছে, এই মানের জন্য, তাহলে পিভট এলিমেন্ট হচ্ছে -40। আবারও বলছি, যে ঋণাত্মক মানগুলো পেলাম এগুলো দিয়ে সি অংশটাকে মিনিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে সি কলামটির অংশগুলো ভাগ করতে হয়। ভাগ করার পর সর্বনিম্ন ভাগফল যার জন্য যেটা পাবো সেটা যে ঋণাত্মক মান দ্বারা ভাগ করার পর সর্বনিম্ন ভাগফল পাইলাম সেটা হচ্ছে আমাদের পিভট এলিমেন্ট। অর্থাৎ এখানে পিভট এলিমেন্ট হচ্ছে -40। -40। এবার পিভট রো। পিভট রো হচ্ছে পিভট কলাম অর্থাৎ স্টার মার্কটা যে রোতে বিদ্যমান, কোন রোতে আছে, এম রোতে, পিভট রো হচ্ছে এম। এবার আমরা নতুন ম্যাট্রিক্স সারণীতে যাব। ম্যাট্রিক্স সারণী 2। এম এর জায়গায় যাবে L1, L1 এর জায়গায় আসবে M, L1 T, C equal to -M -L2 -L3। এবার আমরা এই অংশটাকে একটু দেখি, গুছিয়ে নিই। প্রথম লাইনটা যদি আমি A11 ধরি, A11, A12, A13, A14। দ্বিতীয় লাইন হবে A21, A22, A23, A24। তৃতীয় লাইন হবে A31, 32, 33, 34। দ্যাট মিনস স্টার মার্ক কোথায় আছে, A22 জায়গায়। A22 হচ্ছে এই দ্বিতীয় কলামের জায়গায়, প্রথম কলাম দ্বিতীয় কলাম এই জায়গায়। 1 তত হয়ে যাবে 1/-40। আবার বলছি, স্টার মার্ক যে জায়গায় আছে নতুন ম্যাট্রিক্স সারণীতে এসে 1/পিভট এলিমেন্ট হয়ে যায়। 1/পিভট এলিমেন্ট 1/পিভট এলিমেন্ট হচ্ছে -40, সেই জন্য 1/-40। এবার এই মান দ্বারা এগুলো আমি মুছে দিই। এবার পিভট এলিমেন্ট যেই জায়গায় আছে ওই জায়গাতে ওই মানটা দ্বারা এই মান দ্বারা কলামের অন্যান্য মানগুলোকে ভাগ করতে হবে। 100কে 40 দ্বারা ভাগ করলে 100 -40 দ্বারা ভাগ করলে 0 0, 5 দুগুণে 2 দুগুণে -5/2, -5/2। তারপর 40 দ্বারা ভাগ করলে 1, কলামের কাজ শেষ। পিভট এলিমেন্ট দ্বারা কলামের অন্যান্য মানগুলোকে ভাগ, এটার কাজ শেষ করলাম। এবার এটার পজিটিভ মান দ্বারা রো এর অন্যান্য মানগুলো ভাগ। রো এর অন্যান্য মানগুলো মানে 40, -3, -8। তাহলে 40 দ্বারা 40কে ভাগ করলে 1, -3কে 40 দ্বারা ভাগ করলে -3/40, -8কে 40 দ্বারা ভাগ করলে -8/40, 8/40। দ্যাট মিনস 4 দুগুণে 8, 4 দশে 40, 8/40, 4 দুগুণে 8, 4 দশে 40, 5 হচ্ছে 1/5, -1/5। 40 দ্বারা -8কে 40 দ্বারা ভাগ করতে হবে পজিটিভ মান দ্বারা। আবারও বলছি, কলামের মানগুলোকে এলিমেন্ট দ্বারা ভাগ করতে হয়, রো এর মানগুলোকে এলিমেন্টের পজিটিভ মান দ্বারা ভাগ করতে হয়। তাহলে এটার কাজ শেষ, কলামের কাজ শেষ, রো এর কাজ শেষ। এখন আমার এই মানগুলো, এই গ্যাপগুলো পূরণ করতে হবে। 1টা 2টা 3টা 4 5 6, তো এই গ্যাপগুলো আমাকে পূরণ করতে হবে। আচ্ছা, এখন প্রথমে আসা যাক এই মানটা, এই 0-র মান হলে A11, এটা A12, A13, A14। আমার দরকার A11 প্রথমে। A11 এর জায়গায় 0, মাইনাস, সূত্রের মাইনাস, এলিমেন্টে চলে যাও -40। এর সম্পূর্ণ বিপরীত হচ্ছে 100 × 40। এগুলো আমরা আগেই জেনেছি, আগে 3টা ক্লাস নিয়েছিলাম, তোমরা এগুলো নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এটা আসবে -40 +100, তাহলে এখানে 100 চলে আসলো। A13 60 -40, 100 × -3, 100 × -3, তিনটা মাইনাস, তাহলে 60 প্লাস মাইনাস
4 5 2 10 15 ডিভাইড বাই 2 120 ডিভাইড বাই 15 105 বাই 2 105 বাই 2 তারপর A14 A14 এর জায়গায় আছে 80 মাইনাস 40 80 থেকে -40 সবসময় এলিমেন্টে যাইতে হয় 100 ইন্টু -8 তাহলে 5 আর 40 5 20 160 এটা হবে 60 এবার A31 আর 200 মাইনাস -40 200 থেকে -40 যাব 40 ইন্টু 40 40 ইন্টু -40 তাহলে 240 মাইনাস কাটা 240 গেলে 160 160 এরপর A313233 A33 আসবে -10 মাইনাস -40 3 ইন্টু -40 চারটা মানে প্লাস 10 থেকে 3 গেলে 7 -7 এরপর A34 আসবে -10 মাইনাস -40 8 ইন্টু -40 চারটা মাইনাস প্লাস 10 থেকে 8 গেলে 2 -2 এই হচ্ছে আমাদের নতুন ম্যাট্রিক্স সারণী। এবার আমরা অঙ্ক সমাধান শেষ কিনে দেখব। দেখা যাচ্ছে প্রথম রো এর প্রথম মান ছাড়া বাকি সবগুলো মান নেগেটিভ নাই তথা 0 নাই কিংবা 0 নাই, একটা নেগেটিভ দুইটা পজিটিভ। তাহলে আমাকে আবার করতে হবে দ্যাট মিনস এটা ভুল না, এটা হচ্ছে ধাপটা বাড়া আর কিছু না। তো আবার আগের মতো কোন জায়গা থেকে শুরু করতে হবে, পিভট কলাম, পিভট রো, পিভট এলিমেন্ট এভাবে শুরু করতে হবে। এবার পিভট কলাম এই দুইটা মানের মধ্যে 105কে 2 দিয়ে ভাগ করলে 91 সামথিং 52.5 105 ভাগ 2 105কে 2 দিয়ে ভাগ করলে 12.5, তো এখানে হচ্ছে 60। তাহলে এই দুইটা মানের মধ্যে কোনটা বড়? এইটা। তাহলে পিভট কলাম কোনটা? L3, পিভট কলাম হচ্ছে L3। তো এরপর পিভট এলিমেন্ট এই দুইটার মধ্যে একটা, তাহলে -1/5 দ্বারা 1কে ভাগ করতে হবে, 1 ডিভাইড বাই -1/5, দ্যাট মিনস অ্যাবসলিউট করে দিই 1 ইন্টু 5, আর এদিকে আসবে 160 ডিভাইড বাই -2 ইকুয়াল টু 80। তাহলে ছোটো মান হচ্ছে 5, দ্যাট মিনস এটাই হচ্ছে আমাদের পিভট এলিমেন্ট। আবারও বলছি, ঋণাত্মক পিভট কলামের মধ্যে পিভট এলিমেন্ট থাকে, এই এলিমেন্টের পিভট কলামের মধ্যে ঋণাত্মক মানগুলো দ্বারা সি কলামের সম্পর্কিত মানগুলোকে ভাগ করে পরম মান নিতে হবে। পরম মানের মধ্যে যে নেগেটিভ মান দ্বারা ভাগ করা হবে, ভাগফল ছোটো আসবে, সেটা হচ্ছে পিভট এলিমেন্ট। তাহলে পিভট এলিমেন্ট -1/5, পিভট -1/5। পিভট রো, পিভট এলিমেন্ট -1/5 কোন রোতে আছে? L1। তাহলে L1 হচ্ছে পিভট রো। আবার বলছি, পিভট এলিমেন্ট যে রোতে বিদ্যমান থাকে তা হচ্ছে পিভট রো। তাহলে L1 হচ্ছে পিভট রো। এখন L1 এর জায়গায় L3 যাবে, L3 এর জায়গায় L1 যাবে। সারণী 3, এবার L1 এর জায়গায় যাবে L3 আর T ঠিক থাকবে, এদিকে আসবে C -M -L2 -L1।
পিভট এলিমেন্ট যেই জায়গায় আছে এটা 1 বাই তত হবে 1 বাই পিভট এলিমেন্ট দ্যাট মিন্স 1 বাই মাইনাস 1 বাই 5 তাহলে 5 মাইনাস 5 গেল। এরপর এই -1/5 দ্বারা কলামের অন্যান্য মানগুলোকে ভাগ করতে হবে। কলামের অন্যান্য মানগুলোকে ভাগ করলে কি হয়, 60কে 60 ডিভাইড বাই -1/5, 60 ইন্টু 1/5 300 -300। এরপর -2কে -1/5 দ্বারা ভাগ করি, -2 -1/5 -1 কাটা 10, এটার কাজ শেষ। এরপর রো, এটার রোকে এটার পজিটিভ মান দ্বারা ভাগ করতে হবে। 1 ডিভাইড বাই 1/5, 1 ইন্টু 1/5 5 -1/40 1/40 ইন্টু 5 ইন্টু 1/5 দ্বারা ভাগ করলে এটা হবে পজিটিভ বা দ্বারা পাশাপাশি চলবে 1/8 -1/8 এরপর আর কি আছে, -3/40 -1 পজিটিভ দ্বারা ভাগ -3/40 ইন্টু -3/8 এই হচ্ছে আমাদের কলাম এবং রোয়ের কাজ। পিভট এলিমেন্ট দ্বারা কলামের অন্যান্য মানগুলো ভাগ করলাম, আর পিভট এলিমেন্টের পজিটিভ মান দ্বারা রোয়ের অন্যান্য মানগুলোকে ভাগ করলাম। এরপর এই গ্যাপগুলো আমরা পূরণ করব। এই গ্যাপগুলোতে কী আছে, I11 যে 100 -1/5, এই দুইটার সম্পূর্ণ বিভব হচ্ছে 60 ইন্টু 1, দ্যাট মিন্স 100 প্লাস 60 ইন্টু 5 5 30 400 A11 গেল। A12 -5/2 -1/5, এটা থেকে 60 ইন্টু -1/40। এরপর -2 -60 40 2 দুগুণে 4 3 দুগুণে 6 -3/2 ইন্টু 5 -5/2 -3 5 15 b/2 220 -10 -10 15 5 20 -10। তারপর এরপর আসতেছি A13 জায়গা আছে 105 ডিভাইড বাই 2 -1/5 60 গুণন -3/40, দ্যাট মিন্স 105 2 -0 0 2 দুগুণে 4 3 দুগুণে 6, তাহলে 2 3 3 9 ডিভাইডেড বাই 1/5, 105 2 -9/2 ইন্টু 5, 105 5 নং 45 ডিভাইড বাই 2, 105 বিয়োগ 45 5 0 60 30, দ্যাট মিন্স 30। তারপর A31, এই গ্যাপটা A31 32 33, A31 আসবে 160 -1/5, 160 থেকে -1/5 1 ইন্টু -2 1 ইন্টু -2 160 -2 ডিভাইড ইন্টু 5 160 10 150। এরপর A32 জায়গায় আছে 1
minus 1 by 5, that means minus 1 by 40 গুণন minus 2, 1 plus 1 by 20 into 5, that means 1 plus 1 by 4, 5 by 4, 5 by 4. এরপর 1 3 1 3 2 3 3 and then 3 3 3 জায়গায় আছে minus 7 minus 1 by 5 minus 30 by 40 গুণন minus 2, 3 3 minus 7 minus 3 by 40 into minus 2, এরপর minus 7 plus 3 by 20 plus into 5, that means minus 7 3 by 4, 4 7 28 plus 3 minus 25 by 4, minus 25 by 4. এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স সারণী 3। এবার আমরা দেখব অঙ্ক আবার শেষ হয়েছে কিনা। প্রথম রোয়ের প্রথম মান ছাড়া বাকি তিনটার মধ্যে একটাই পজিটিভ রয়ে গেল, তার মানে হলো আরেকটা ধাপ রয়ে গেছে এখনো পর্যন্ত। তো এখানে যেহেতু এখানে সর্বোচ্চ প্রথম রোয়ের প্রথম মান ছাড়া বাকি একটাই সর্বোচ্চ মান, সেহেতু কলাম হচ্ছে L2, পিভট কলাম L2, আর পিভট এলিমেন্ট আসবে এই কলামের মধ্যে ঋণাত্মক মান দ্বারা 5কে 5 ডিভাইড বাই minus 3 by 8 অ্যাবসলিউট 5 3 8 40 ডিভাইড বাই 3 কথাটা 40, 40কে 3 × 39 তেরো সামথিং 13 পয়েন্ট সামথিং। তারপর আরটা আসছে পিভট এলিমেন্ট পিভট কলাম L2 minus 25 150 ডিভাইড বাই minus 25 by 4 অ্যাবসলিউট 150 গুণ 25 4 6 25 150 424, তাহলে পিভট এলিমেন্ট হবে minus 3 by 8, minus 3 by 8। আর পিভট রো হবে পিভট রো L3, পিভট রো হবে L3। এরপর আমরা সারণী 4, ওয়ান L3 জায়গায় যাবে L2, আর L2 জায়গায় হবে L3, L2 গেল আর T, C ইকুয়াল টু মাইনাস M ইকুয়াল টু মাইনাস L2 জায়গায় যাবে L3 ইকুয়াল টু মাইনাস L1। পিভট এলিমেন্ট যে জায়গায় আছে 1 বাই তত 1 বাই পিভট এলিমেন্ট 1 বাই পিভট এলিমেন্ট, দ্যাট মিন্স 1 বাই minus 3 by 8 ইন্টু minus 8 by 3, minus 8 by 3 হয়ে যাবে L3 জায়গায় minus 8 by 3। এখন এটা দ্বারা এই এলিমেন্ট দ্বারা কলামের অন্যান্য মানগুলোকে ভাগ, কলামের অন্যান্য মানগুলোকে ভাগ করলে কি হয় 30 ডিভাইড বাই minus 3 by 8, 30 ইন্টু minus 8 by 3, তাহলে 3 30 3 10 30 3 8 10 80 minus 80। আরেকটা হলো এরপর minus 25 ডিভাইড বাই 4 ডিভাইড বাই minus 3 by 8 minus a plus 25 by 4 into 3 by 8, 4 দুগুণে 8 50 by 3, 50 by 3। তাহলে কলামের কাজ শেষ। আমরা পিভট এলিমেন্ট দ্বারা কলামের অন্যান্য মানগুলো ভাগ করলাম। এখন এলিমেন্টের পজিটিভ মান দ্বারা রো এর মানগুলোকে ভাগ, 1 2 3 এই তিনটা মানকে ভাগ করব পজিটিভ মান দ্বারা। 5 ভাগ 3 by 8
5 গুণ 8/3 পাতাটা 40, 40/3, 40 ডিভাইড বাই 3। এরপর -1/8 ডিভাইড বাই 3/8, -1/8 ইন্টু 3/8, 1/3, -1/3। -5কে তাও এটা দেওয়ার ভাগ, -5 ডিভাইড বাই 3/8, -5 গুণ 8/3 পাতাটা 40/3। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝছো বোধহয়। এলিমেন্ট দ্বারা, পিভট এলিমেন্ট দ্বারা কলামের মানগুলোকে ভাগ, আর এলিমেন্ট পজিটিভ মান দ্বারা রো এর মানগুলোকে ভাগ, এই কাজটা আমরা করলাম। এখন এই গ্যাপগুলো পূরণ করব। এই গ্যাপগুলো হচ্ছে A11, A11-এর জায়গায় 400, মাইনাস এলিমেন্টে চলে যাব, এলিমেন্ট -3/8, 30 গুণন 5, দ্যাট মিন্স মাইনাস প্লাস হয়ে যায়, প্লাস 30 গুণ 5, 3/8, 3 দশে 30, 5 পাতাটা 40, 40 দশ 400, পাতাটা 40, 3 দশে 30, 40 দশ 400, 400 800, পাতাটা 40, 40 দশ 700, 400 যোগ 400, 800। এরপর -10, A12 জায়গায় আছে -10, -3/8, এটা থেকে গেলাম এটাতে 30 গুণন -1/8, -10 -30/8 গুণন 3/8, 8 8 10, 0, -10 -20, -20। তারপর আর A11 -A14, -300 -3/8, -3/8, 30 গুণন -5, -300 -30 গুণন 5 ইন্টু 3/8, 3 দশে 30, পাতাটা 40, 40 দশ 400, -700, -700। A14 গেল। এরপর A31-এর জায়গায় আছে এই গ্যাপটা 150 -3/8, 150 থেকে গেল, এই দুইটার বিপরীত হচ্ছে এই দুইটা, 5 গুণন -25/4, 150 -5 গুণন 25 ডিভাইড বাই 4, 3/8, 4 দুগুণে 8, এরপর আছে 150 মাইনাস 5 দুগুণে 10, 250, 3 15 45, 250 ডিভাইড বাই 3, 200 ডিভাইড বাই 3, 200/3। এরপর A31, 32, A32 বন্ধ করে দাও। A32 হচ্ছে 5/4 -3/8 -1/8 গুণন -25/4, 5/4, 4টা মাইনাস প্লাস 8 গুণ 4, 25 গুণ 3, 8, 8 8, তাহলে 5/4 প্লাস 12 25, 12 15 25, 5 প্লাস 10 40/12, 40/12। এরপর লাস্ট ওয়ান A34 ইকুয়াল টু আসবে 10 -3/8 -5 গুণন -25/4, 5 গুণ 25, 4, 5 গুণ 25 গুণন 3/8। এখানে 4টা মানে 1 2 3 4, 4টা মানে প্লাস, আগে থেকে প্লাস দিয়ে দিলাম, বাকিটা গাণিতিক নিয়ম করে ফেললাম। 4 দুগুণে 8,
35 দুগুণে 50, 5 25 250 ডিভাইড বাই 3, 3 10 30 যোগ 250 ডিভাইড বাই 3, 280 ডিভাইড বাই 3। এই হচ্ছে আমাদের মিনিমাইজেশন প্রবলেমের সিমপ্লেক্স মেথডের মাধ্যমে সমাধান। এখন দেখা যাক আমাদের অঙ্কের কাজ শেষ কিনা। এখন দেখা যাক প্রথম রোয়ের প্রথম মান ছাড়া বাকি সবগুলো মান নেগেটিভ, তার মানে আমাদের অঙ্কের সমাধান শেষ পর্যায়ে। তো আমরা সমাধানগুলো লিখে একটু নির্ণয় সমাধান। সি আমাদের প্রকৃত চলক ছিল এম টি আর উদ্ভিদ চলক ছিল L1 L2 L3। সি এর ক্ষেত্রে প্রথমে এই লাইনে আসবো, এই লাইন থেকে এই লাইনে যাব। সি ইকুয়াল টু 800, m ইকুয়াল টু 20, L3 ইকুয়াল টু 80, L1 ইকুয়াল টু 700। আর এগুলো যা আছে আবার বলছি, শেষ লাইনে সি ক্ষেত্রে মিনিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে সি এর সাথে যা থাকবে তার মানটাই প্রথম লাইনে আসবে। সি ইকুয়াল টু 800, মাইনাস মাইনাস কাটা, m ইকুয়াল টু 20, L3 ইকুয়াল টু 80, L1 ইকুয়াল টু 700, বাকিগুলো 0। এখন আমরা আমাদের সমাধানটা শুদ্ধ কিনা যাচাই করি। এত বড় একটা সমাধান করলাম, এই সমাধানটা শুদ্ধ কিনা যাচাইয়ের জন্য আমি আগে থেকে অবজেক্টিভ ফাংশনটা এই কর্নার লিখে রাখলাম। অবজেক্টিভ ফাংশন ছিল সি ইকুয়াল টু 40m প্লাস 200t, 40m প্লাস 200t। এখানে যদি আমি m এবং t এর মান বসাই, 40 গুণ m, m এর মান হচ্ছে 20, আর 200 ইন্টু t, t এর মান হচ্ছে 0। দ্যাট মিনস 4 দুগুণ 800 প্লাস 0 800, এই 800 মিলে গেল, তার মানে আমাদের সমাধান শুদ্ধ। আচ্ছা, তো এটা আমরা যে সমস্যা আজকে সমাধান করলাম, এটা একটা অনেক প্রায় 4টা ধাপ করলাম আমরা। এটা অনেক বড় ধৈর্যের একটা পরীক্ষাও বলা যায়। পরীক্ষার হলে হয়তো তোমরা এত স্বাভাবিকভাবে করতে কষ্ট হয়ে যাবে তোমাদের, তবু প্র্যাকটিস বারবার করতে হবে। বারবার করতে গেলে অনেক কিছু ছোটো করা যায়, সংক্ষিপ্ত করা যায়। তোমরা সেটাই করবে। যখন ধাপ বেশি আসবে তখন বিভিন্ন গাণিতিক ব্যাখ্যাগুলো একটু ছোটো করে ফেলবা, তো সময় বাঁচবে। আচ্ছা, এখন এটা আমাদের আসলে ন্যাশনাল ইউনিভার্সিটি 2010 সালে এসেছিলো। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক মিনিমাইজেশন প্রবলেমের। তো আমি গত ক্লাস 3টাতে আমি ম্যাক্সিমাইজেশন প্রবলেম অর্থাৎ অবজেক্টিভ ফাংশন যখন সর্বোচ্চ কোণ ছিল 2টা করেছিলাম। মিনিমাইজেশন প্রবলেমেরও গত ক্লাস এবং আজকে মিলে 2টা করছি। আগামী ক্লাসে আমি হয়তো বা ডুয়ালিটিতে যাবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো আর প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো। এই অধ্যায়টা খুবই ইম্পর্ট্যান্ট সবার জন্য। মাস্টার শেষ করে বেস্টিক অর্থনীতি আছে, আবার অনার্স দ্বিতীয় বর্ষে গাণিতিক অর্থনীতি বিষয়টাও আছে। একমাত্রিক কার্যন দ্যাট ইজ লিনিয়ার প্রোগ্রামিং নামে অধ্যায়টি আছে। তোমরা বারবার প্র্যাকটিস করো, খুবই কাজে দিবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।